Hello guys, welcome back again to my YouTube channel s.english tutorial। আজকের আমি পড়াবো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি বিখ্যাত কমেডি অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট কমেডিটা কি ধরনের কমেডি? দেখো লেখা আছে টাইপ অফ প্লে। প্রথমে আমাকে জানতে হবে যে এটা কি ধরনের লেখা, অর্থাৎ টাইপ অফ প্লে। এখানে প্লে মানে খেলা করা নয়, প্লে মানে হচ্ছে নাটক। এখানে হচ্ছে প্যাস্টোরাল কমেডি। এটার সোর্স ফার্স্ট ফোলিও, শেক্সপিয়ারের লেখা ফার্স্ট ফোলিও নামক একটা গ্রন্থতে এই নাটকটি প্রথমে প্রকাশিত হয় এবং এটা লেখা হয়েছিল 1599 1599 খ্রিস্টাব্দে অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ইন 1623 এবং প্রকাশ হয় 1623 খ্রিস্টাব্দে। অ্যান্ড প্লেস, এই নাটকটা কোথায় হচ্ছে? কোর্ট অফ ফেডারিক, অর্থাৎ ফেডারিকের একটা কোর্ট বা রাজসভাতে। and forest of arden, forest of arden is a imaginary place। তো ফরেস্ট অফ আর্ডেন হচ্ছে একটা কাল্পনিক একটা জায়গা, যে জায়গাতে শেক্সপিয়ার কি করছে, সমস্ত ক্যারেক্টারগুলোকে নিয়ে যাচ্ছে একই সাথে নাটকটাকে প্লে করার জন্য। তো এই অ্যাজ ইউ লাইক ইট যে শেক্সপিয়ারের লেখা কমেডি, এই কমেডি আমাদেরকে পড়তে গেলে বেশ কয়েকটা বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে, যে দ্য বেসিক ফিচার্স অফ শেক্সপিয়ারিয়ান কমেডি। শেক্সপিয়ারের কমেডির বেশ কয়েকটা ক্যারেক্টারিস্টিক বা চরিত্র কিছু আছে, বৈশিষ্ট্য কিছু আছে, যেগুলো আমাদেরকে এই নাটকটা পড়ার আগে জানতে হবে। যেমনভাবে আমি বলতে পারি যে শেক্সপিয়ারিয়ান কমেডির ফিচারগুলো এক এক করে যদি আমি বলি, ফার ফ্রম কোর্ট, অর্থাৎ রাজসভা থেকে দূরবর্তী স্থানে, নেচারেল রিলেটেড কোনো একটা স্থানে গিয়ে প্রথমে নাটকটা হবে। দেখো ফরেস্ট অফ আর্ডেন, একটা জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত ক্যারেক্টারগুলোকে, কি করার জন্য? এটাকে প্লে করার জন্য। তাহলে ফার ফ্রম কোর্ট শুরু হচ্ছে কোর্টে বা রাজসভাতে, তারপরে যাচ্ছে কোথায়? ফরেস্ট অফ আর্ডেনে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক যদি বলি আমি, শেক্সপিয়ারিয়ান কমেডির দ্বিতীয় চরিত্র বা দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ইন্টেলেকচুয়াল ওমেন ক্যারেক্টার, অর্থাৎ যে মহিলা চরিত্রগুলো থাকবে সেগুলো খুব বুদ্ধিমতী হবে। তো তারপরে যদি আমরা জানি যে এর বৈশিষ্ট্য, যদি পরবর্তী বৈশিষ্ট্যতে যাই, এখানে থাকবে অবশ্যই ডিসগাইজনেস, অর্থাৎ ছদ্মবেশ থাকবে। এবং পরবর্তী যদি আমরা কোনো বৈশিষ্ট্যে যাই, সেটা হচ্ছে ম্যারেজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। এই নাটকের শেষে কি থাকবে? বিবাহ অনুষ্ঠান থাকবে। তো আশা করি বোঝা গেল যে শেক্সপিয়ারিয়ান কমেডিগুলোর যে বৈশিষ্ট্যগুলো, সাধারণ বৈশিষ্ট্যগুলো, সেই হচ্ছে এটা। তো এরপরে দেখো, ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের জানা খুব জরুরি, কারণ ক্যারেক্টারগুলো দিয়েই কিন্তু আমরা নাটকটা পুরোটা বুঝবো। সেই জন্য ক্যারেক্টারের আমি একটা লিস্ট করেছি, এই লিস্টটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এই ক্যারেক্টারগুলো জানলে তোমাদের অনেকটাই নাটকটা বুঝতে সুবিধা হবে। তো দেখো প্রথমে লেখা আছে সিনিয়র ডিউক। সিনিয়র ডিউক কে? ব্রাদার অফ ডিউক ফ্রেডারিক, অর্থাৎ ডিউক ফ্রেডারিকের ভাই, অ্যান্ড ফাদার অফ রোজালিন্ড, রোজালিন্ডের বাবা। তো এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ডিউক কথাটা কি? ডিউক হচ্ছে একটা সময়, যে সময় এই নাটকটা হচ্ছে সেই সময় ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু ডিউকডম, অর্থাৎ ফ্রান্স যে দেশটা সেটা কিন্তু বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল, আর সেখানকার যে রাজা বা সেখানকার যে শাসক তাকেই বলা হতো ডিউক। অর্থাৎ এখানে বর্তমান যে ডিউক আছে, সেই ডিউক হচ্ছে প্রেজেন্ট ডিউককে ডিউক ফ্রেডারিক, আগের ফর্মার ডিউক। এই যে আমরা সিনিয়র ডিউক লিখেছি, এটা কিন্তু আমরা তিনটা নামে চিনব। সিনিয়র ডিউক বললেও যেটা বুঝবো, ব্যানিশড ডিউক অর্থাৎ নির্বাসন দেওয়া যে ডিউক, সেটাও কিন্তু এই সিনিয়র ডিউক। এবং যদি বলি যে ফর্মার ডিউক অর্থাৎ আগের যে ডিউক ছিল, সেটাও কিন্তু এই সিনিয়র ডিউক। এবং ফাদার অফ রোজালিন্ড, রোজালিন্ডের বাবা। বর্তমান ডিউক তাহলে কে আছে? এই যে ডিউকডমটা, প্রেজেন্ট ডিউকটাকে, সেটা হচ্ছে ডিউক ফ্রেডারিক, ফাদার অফ সিলিয়া, সিলিয়ার বাবা। থার্ড যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেন্ট্রাল ক্যারেক্টার, কেন্দ্রীয় চরিত্র এই নাটকটার, প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, এটাকে বলা হয়েছে যে এই নাটকের কেন্দ্রীয় চরিত্র, সেটাকে রোজালিন্ড। ডটার অফ ব্যানিশড ডিউক, নির্বাসন দেওয়া রাজার কন্যা বা মেয়ে, এই যে ব্রাদার অফ ডিউক ফ্রেডারিক, তার কন্যা তাহলে কে? এই রোজালিন্ড। পরবর্তী যে ক্যারেক্টারটা আছে সিলিয়া, সিলিয়া হচ্ছে ডটার অফ ডিউক ফ্রেডারিক, ডিউক ফ্রেডারিকের মেয়ে, অ্যান্ড কাজিন সিস্টার অফ রোজালিন্ড, রোজালিন্ডের কাজিন সিস্টার। অর্থাৎ ডিউক ফ্রেডারিক এবং সিনিয়র ডিউকের দুই ভাই, দুজনের দুজন মেয়ে আছে। ব্রাদার, এই যে সিনিয়র ডিউকের মেয়ে হচ্ছে রোজালিন্ড, আর ডিউক ফ্রেডারিকের মেয়ে হচ্ছে সিলিয়া।
এরপরে আরো একটা কোর্টে আমরা ক্যারেক্টার দেখতে পাবো, যেটা মাইনর ক্যারেক্টার, অতটা ইম্পর্টেন্ট নয়। সেটা হচ্ছে চার্লস। চার্লসকে প্রফেশনাল রেসলার। চার্লস হলো একজন পেশাগত কুস্তিবিদ। এরপরে আমরা যাব আরেকটা আলাদা ফ্যামিলিতে বিলং করে এমন একজন, সেটা হচ্ছে দেখো স্যার রোল্যান্ড ডি বয়েজ। স্যার রোল্যান্ড ডি বয়েজকে ফ্রেন্ড অফ সিনিয়র ডিউক, অর্থাৎ সিনিয়র ডিউকের বন্ধু। সিনিয়র ডিউক যে তার বন্ধু হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজ, এবং তার তিনজন ছেলে আছে। প্রথম যে বড় ছেলেটা তার নাম হচ্ছে অলিভার, তারপরে দেখো জ্যাক্স, তারপরে আছে দেখো ওরল্যান্ডো। অর্থাৎ এই তিনজন ছেলে স্যার রোল্যান্ড ডি বয়েজের। তাদের মধ্যে বড় ছেলে হচ্ছে অলিভার, মেজোটা হচ্ছে জ্যাক, এবং ছোট ছেলে হচ্ছে ওরল্যান্ডো। এই ওরল্যান্ডো হচ্ছে হিরো অফ দ্য প্লে, মানে এই নাটকের কেন্দ্রীয় চরিত্র বলতে পারি, নায়ক বলতে পারি। অ্যান্ড অ্যাডাম ইজ দ্য সার্ভেন্ট অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ। স্যার রোল্যান্ড ডি বয়েজের একজন চাকর হচ্ছে অ্যাডাম, যে বিশ্বস্ত একজন চাকর কার, স্যার রোল্যান্ড ডি বয়েজের। তো এই ছিল চরিত্রগুলো। এবার আমি কিন্তু এক একটা ক্যারেক্টার এবং সেই যে ঘটনাগুলো সেগুলো এক এক করে বর্ণনা করছি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি একদম A to Z সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, এবং ইম্পর্টেন্ট যে তোমাদের MCQগুলো সেগুলো আমি পড়াতে পড়াতে প্রোভাইড করব। তো দেখো, তোমাদেরকে বোঝানোর জন্য আমি তিনটে প্লেসে ভাগ করেছি, তিনটে জায়গা, তিনটা প্লেস আছে। সেই তিনটা প্লেসেই তো পুরো নাটকটা সেন্টার রাউন্ড করছে। পুরো নাটকটা কিন্তু এই তিনটে জায়গাতেই ঘটছে, এই তিনটে জায়গাকে ঘিরেই কেন্দ্র করেই হচ্ছে নাটকটা। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে একটা ঘটনা। দেখো, প্রথমে আছে কোর্ট। স্টার্টিং অফ দিস প্লে, এখানেই হচ্ছে নাটকটা প্রথমে শুরু, কোর্টে, ডিউক ফ্রেডারিকের কোর্ট, এখানেই শুরু হচ্ছে নাটকটা। সেখানে কে কে আছে? তিনটা ক্যারেক্টার আছে বর্তমানে। দেখো, প্রথমে আছে ডিউক ফ্রেডারিক, 2 নম্বরে আছে রোজালিন্ড, এবং 3 নম্বরে আছে সিলিয়া। এই তিনটে ক্যারেক্টারই কিন্তু এখানে থাকছে। এবং এই ফরেস্ট অফ আর্ডেনে আমরা প্রথমেই দেখতে পাবো যে ডিউক ফ্রেডারিক বলে যে ক্যারেক্টারটা, এ কি করেছে, এই সিনিয়র ডিউক অর্থাৎ তার বড় ভাই এবং তার যে মেয়ে রোজালিন্ড, দুজনকে কি করেছে, ব্যানিস্ট করেছে, নির্বাসন দিয়েছে, BANISHED, ব্যানিস্ট। এই ব্যানিস্ট করেছে কাকে? ডিউক ফ্রেডারিক এই রোজালিন্ডকে এবং তার ফাদারকে। ব্যানিস্ট ডিউক যাকে বলছি, অর্থাৎ সিনিয়র ডিউককে কি করেছে, ব্যানিস্ট করেছে, নির্বাসন দিয়েছে। তারপরেও দেখতে পাচ্ছি যে ডিউক ফ্রেডারিকের কোর্টে আছে কে? রোজালিন্ড। কেন আছে? কারণ ডিউক ফ্রেডারিক রোজালিন্ডকে রেখেছে তার মেয়ের সঙ্গী হিসেবে। রোজালিন্ডকে রেখেছে তার মেয়ের সঙ্গী হিসেবে, খেলার সাথী হিসেবে রেখেছে ডিউক ফ্রেডারিক, রোজালিন্ডকে রেখেছে এখানে। তো এখানে আরেকটা ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি, হাউস অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ। স্যার রোল্যান্ড ডি বয়েজের যে বাড়ি, সেই বাড়িতে কজন আছে? 3 জন আছে, 3 জন ছেলে, অলিভার, ওরল্যান্ডো আর জ্যাক বলে যে ক্যারেক্টারটা, সে কিন্তু এখানে আছে। আর তার বাড়ির একজন চাকর অ্যাডাম বলে আছে। আমি একটু আগে যে ক্যারেক্টার লিস্টটা দিয়েছিলাম সেখানে দেখেছো। তো প্রথমে নাটকটা শুরু হচ্ছে তাহলে এই ডিউকডমে, ডিউক ফ্রেডারিকের ডিউকডমে শুরু হচ্ছে নাটকটা। আচ্ছা, প্রথমে তোমাদের নাটকটা শুরু হচ্ছে এখানে যে ব্যানিস্ট করেছে ডিউককে, ডিউক ফ্রেডারিক তার বড় ভাইকে ব্যানিস্ট করেছে। সে আছে কোথায়? ফরেস্ট অফ আর্ডেনে, জঙ্গলে আছে, তার ফলোয়ার্সদেরকে নিয়ে, তার অনুগামীদেরকে নিয়ে সেখানে আছে। সেখানে প্রথমে রিয়েলাইজেশন হচ্ছে ডিউক, সিনিয়র ডিউকের রিয়েলাইজেশন হচ্ছে যে এতদিন একটা, একদিকে কোর্ট লাইফ, একদিকে হচ্ছে রাজকীয় জীবন, অপরদিকে নেচার রিলেটেড যে কষ্টের জীবন, দুটোর মধ্যে একটা উপলব্ধি আসছে, রিয়েলাইজেশন আসছে। এবং সেখানে ডিউক ফ্রেডারিকের যে ভাই অর্থাৎ সিনিয়র ডিউক, সে কিন্তু বারবার করেই কষ্টের কথাগুলো উল্লেখ করছে, কিন্তু এটাও স্বীকার করছে যে যদিও এতে আমার কষ্ট হচ্ছে, নেচারের মধ্যে এই যে ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডাতে কষ্ট হচ্ছে, কিন্তু এই ঠান্ডার দাঁতগুলো আমার এই ভাইয়ের মতো ইনগ্র্যাটিটিউড নয়, মানে অকৃতজ্ঞ নয়, বিশ্বাসঘাতক নয়। তো তার ফলোয়ারদেরকে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে সিনিয়র ডিউক নেচার থেকে অনেকগুলো শিক্ষা নিচ্ছে। তো তারপরেই শুরু হচ্ছে কোর্টে। এই কোর্টে যে নাটকটা শুরু হচ্ছে, কোর্টে শুরু হচ্ছে একটা র্যাসেলিং দিয়ে, একটা র্যাসেলিং দিয়ে।
রেসলিং মানে হচ্ছে কুস্তি, একটা কুস্তির মধ্য দিয়ে নাটকটা শুরু হচ্ছে। প্রথমেই দেখা যাচ্ছে যে এই চার্লস বলে যে একজন রেসেলার, এই রেসেলারের সঙ্গে একজন ইয়াং বয় সে কি করছে, কুস্তি লড়তে আসছে, এই রেসলিং করতে আসছে। তখন এই ডিউক ফ্রেডারিক দেখে তখন কিন্তু তার মায়া লাগলো, সেই জন্য সে কিন্তু এই রোজালিন্ড আর সিলিয়া এর দুই বোনকে পাঠালো যে যাও তোমার দুজন গিয়ে এই যে ছেলেটা রেসলিং এ আসছে এই চার্লসের সঙ্গে কে লড়বে, ওরল্যান্ডো, ওরল্যান্ডো ওরল্যান্ডো কুস্তি লড়তে আসছে। তো সেইটাকে বাধা দেওয়ার জন্য পাঠালো ডিউক ফ্রেডারিক, কাকে, রোজালিন্ড আর সিলিয়াকে, যে তোমার দুজন গিয়ে বাধা দাও, কারণ এতে প্রাণহানি ঘটতে পারে, একজন প্র্যাকটিস রেসেলার। তো সেটাই দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ওরল্যান্ডোকে বাধা দেওয়ার জন্য বলছে ডিউক ফ্রেডারিক। কিন্তু ওরল্যান্ডোর কাছে যেই না গেল এই দুজন ফেয়ার লেডি এই দুজন যেই না গেল গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, সে কি বলল যে এতে আমার কিছু লজ্জার নেই যদি আমি হেরে যাই, এবং তারপরে বলতে যদি আমি মারাও যাই তাহলে কিন্তু এই পৃথিবীতে আমার জন্য কান্নার কেউ নেই, আর আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই তাহলে ভালো কোনো মানুষ আসবে, একটা প্লেসটাকে পৃথিবী থেকে ভ্যাকেন্ট করতে পারবো, খালি করতে পারবো, যেটাকে একটা কোনো ভালো লোক এসে এটাকে ফিল আপ করবে। তো এই কথাটা যেই না বলেছে, এই যে ফ্রেন্ডলেস কন্ডিশনটা, এটা কিন্তু মনে লেগেছে কার, রোজালিন্ডের, অর্থাৎ হিরোর মায়া হিরোইনের মনে লাগলো, যে তার যে বেদনা দুঃখ সেটা কিন্তু মনে লাগলো। এখানে লাগার পরে কি হলো, এখানে তারা নানান ভাবে চেষ্টা করলো তাকে এই কুস্তি থেকে এড়িয়ে যেতে, কিন্তু হি বিকে মোর ডিটারমাইন্ড, সে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞা হলো কি করার জন্য, টু শো হিজ ভেলার এন্ড স্ট্রেংথ বিফোর দ্য ফেয়ার লেডিজ, এই যে সুন্দরী মেয়েদের সামনে তার দক্ষতা, তার যে সাহস সেটা দেখানোর জন্য। কিন্তু আলটিমেটলি দেখা গেল কি, যে এই ওরল্যান্ডো বলে যে ক্যারেক্টারটা এ কিন্তু জয়লাভ করলো এই যুদ্ধে, বা এই যে রেসলিং এ জয়লাভ করলো কে, ওরল্যান্ডো, হিরো বলে কথা। তো হিরো মানেই তো জিতবে, তাই না? কি দেখা যায় সিনেমাতে, যে একটা হিরোকে যদি 25 জন মিলেও বন্দুক চালায়, হিরোকে গুলি লাগবে না, কিন্তু যদি কোনো ভিলেন যদি কোনো কারণে একটু মাথা বাড়িয়েই দেয়, সেই ক্ষেত্রে হিরো একটা গুলি মারলেও তাতে 5 জন মরে যাবে, তাই না? তো হিরো বলে কথা, এখানে হিরো কি করছে, জয় লাভ করেছে। তো যেই না জয় লাভ করেছে তখন কিন্তু তার সঙ্গে আবার মিট করলো কে, এই রোজালিন্ড আর সিলিয়া, এর দুজন মিলে আবার মিট করলো, কার সাথে, ওরল্যান্ডোর সাথে। তো মিট করার পরে তার বংশ পরিচয় জানতে চাইলো, এবং যেই না বললো যে স্যার রোলান্ডি বয়েজের সে ছেলে, স্যার রোলান্ডি বয়েজের ছেলে, সঙ্গে সঙ্গেই কিন্তু রোজালিন আর একটা রিয়াকশন দিল, যদি আমি এটা আগে জানতাম যে তুমি স্যার রোলান্ডি বয়েজের ছেলে, তাহলে কিন্তু আমি তোমাকে দরকার হলে চোখের অশ্রু ঝরিয়েও আমি তোমাকে এই যুদ্ধে নামতে দিতাম না। তো এটা দেখে কিন্তু সিলিয়া উপলব্ধি করলো যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দৃশ্যেই মনে হয় প্রেমে পড়েছে। তো এটা কিন্তু ভাবলো কে, সিলিয়া। সেই ক্ষেত্রে কিন্তু তারপরে কি করলো, রোজালিন্ড তাকে তার গলায় একটা চেন ছিল, সেই চেনটা খুলে উপহার স্বরূপ দিয়ে দেয় কাকে, ওরল্যান্ডোকে। এবং এরপরে ডিউক ফ্রেডারিকের কিন্তু ঘোষণা ছিল যে যদি জয়লাভ করে যুদ্ধে তাকে প্রচন্ড বড় পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কার তো দূরের কথা, যেই মাত্র জানতে পারলো যে স্যার রোলান্ডি বয়েজের ছেলে, সঙ্গে সঙ্গে কি করলো, তাকে বিতাড়িত করলো রাজ্য থেকে। তার কারণ কি, তার ভাই তার শত্রু, তার ভাইয়ের বন্ধুও শত্রু, সেই কারণে তাকে তাড়িয়ে দিল। এবার তাড়িয়ে দেওয়ার পরে ওরল্যান্ডো কিন্তু কি করলো, এই যে রেসলিং ম্যাচটা, অ্যাকচুয়ালি রেসলিংটা ছিল একটা প্লট, কার প্লট, অলিভারের প্লট। এইবার কিন্তু আমি এখানে আসবো যে এই ফ্যামিলিটার কি ব্যাপার। স্যার রোলান্ডি বয়েজ যখন মারা যায় তখন এই যে ওরল্যান্ডো বলে ক্যারেক্টারটা, আমাদের হিরো, এ কিন্তু অনেক ছোট ছিল, সেই কারণে কিন্তু তার বড় ভাইয়ের কাস্টডিতে, অর্থাৎ তার দায়িত্বে কিন্তু তাকে রেখে যায়, এবং বলে যে তাকে একটা ভালো এডুকেটেড পারসন করতে। কিন্তু অলিভার সেটা তো করেনি, বরং তাকে মেরে ফেলতে চাইছে, যাতে করে সমস্ত প্রপার্টিটা, তার সম্পত্তিটা তার অধীনে হয়ে যায়। সেই কারণে কিন্তু তাকে রেসলিং এ পাঠিয়েছিল। রেসলিং এ যখন মারা যাচ্ছে না, বাড়ি ফিরে যাচ্ছে, তখন সে আবার একটা প্লটিং করছে কি, টু বার্ন হিম ইন হিজ চেম্বার, মানে তার কক্ষে তাকে পুড়িয়ে মারবে। কে মারবে, অলিভার। কাকে মারবে, ওরল্যান্ডোকে। কোথায়, তার চেম্বারে, অর্থাৎ তার কক্ষে। তো এটা কিন্তু ওভার হিয়ার করে, মানে আর পেতে শুনে নেয় কে, অ্যাডাম।
অ্যাডাম শোনার পরে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে খবর দেওয়ার জন্য এই ওরল্যান্ডোকে। ওরল্যান্ডোর সঙ্গে যখন দেখা হয় তখন কিন্তু অ্যাডাম ওরল্যান্ডোকে বললো যে তুমি কেন এত ভালো, তুমি কেন এত সৎ, তো সেগুলোর কারণেই তোমার ভাইয়ের এত ঈর্ষা, সেই কারণেই কিন্তু সে তোমাকে মেরে ফেলতে চাইছে। সেই কারণে কিন্তু তাকে নানানভাবে যুক্তি দেয় যে তুমি এখান থেকে পালিয়ে যাও, এবং তার যে হেল্পলেস কন্ডিশন সেইটাকে সাহায্য করার জন্য অ্যাডাম কি করে, বললো যে আমি কিন্তু ভবিষ্যতের জন্য 500 ক্রাউন অ্যামাউন্টের কি করেছিলাম, মানে মূল্যের কোনো মুদ্রাকে আমি সঞ্চয় রেখেছিলাম, সেটা আমি তোমাকে হেল্প করতে পারি, তুমি এখান থেকে পালিয়ে যাও। তো এটা বলার পরে কিন্তু অ্যাডাম আবার বললো যে তুমি এক কাজ করো, তুমি আমাকেও সাথে নিতে পারো, যদিও দো আই এম লুকিং ভেরি ওল্ড, যদিও আমাকে খুব বৃদ্ধ দেখাচ্ছে, যে আমি কিন্তু তোমাকে যথেষ্ট সাহায্য করতে পারবো। এই বলে অ্যাডাম আর ওরল্যান্ডো কিন্তু একটা নিরুদ্দেশ অর্থাৎ একটা উদ্দেশ্যহীন গন্তব্য নিয়ে চলতে শুরু করলো। শেক্সপিয়ারের ক্রাফটসম্যানশিপ দেখো, শেক্সপিয়ারের পোয়েটিক দক্ষতা দেখো, সবাইকে এক এক করে কিন্তু এখানে নিয়ে বানিয়ে যাচ্ছে, নাটকটা এখানে হবে বলে নিয়ে যাচ্ছে। তাহলে কাকে এখন নিয়ে যাচ্ছে? ওরল্যান্ডোকে আর অ্যাডামকে, এই দুটো ক্যারেক্টার কিন্তু এখানে অলরেডি এসে গেল। এরপরে কি হচ্ছে ঘটনাটা না, যখন এই ওরল্যান্ডো চলে গেল তখন কিন্তু এই সিলিয়া আর রোজালিন এর দুজন মিলে কিন্তু ওরল্যান্ডোর ব্যাপারে আলোচনা করছে। সেই মুহূর্তে ডিউক ফ্রেডারিক কিন্তু এই কোর্টের মধ্যে প্রবেশ করে ঘোষণা করে যে এবার কিন্তু রোজালিন্ডের যে ব্যানিশমেন্টটা দেওয়া ছিল, রোজালিন্ডকে আর তার বাবাকে দুজনকেই ব্যানিশ করা ছিল, সেই ক্ষেত্রে রোজালিন্ডকে রেখেছিল সিলিয়ার সঙ্গী হিসেবে। তাতে লাভের জায়গায় ক্ষতি হচ্ছে। কি ক্ষতি? সবাই প্রশংসা করছে কার? রোজালিন্ডের, যে রোজালিন্ড মেয়েটা খুব ভালো। এইবার প্রশংসা তো সহ্য হওয়ার নয়, যে শত্রু তার যদি কখনো প্রশংসা হয় সেটা কিন্তু সহ্য করা যায় না। সেই কারণে ডিক ফ্রেডারিক বলছে যে এই থাকার কারণে তোমার প্রশংসা হচ্ছে না, সেই কারণে তোমার পক্ষে এটা খুব বেটার হবে যে একে কিন্তু ব্যানিশমেন্টে তার বাবার কাছে পাঠিয়ে দেওয়া। তো এতে সিলিয়া কিন্তু নানানভাবে প্লিডিং করতে লাগে, অর্থাৎ যুক্তি দেখাতে লাগে, কিন্তু তার বাবা ডিউক ফ্রেডারিক কোনো মতে এতে কিন্তু রাজি নয়। সেই কারণে কি করে না, এই সিলিয়া এবং রোজালিন দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে দিদি আমি তোমার সাথে যাব। সেই জন্য কি করে, সিলিয়া আর রোজালিন এই দুজন সিদ্ধান্ত নেয় যে তার বাবার খোঁজে তারা কিন্তু বেরিয়ে পড়বে কোথায়, সেই ডিউক, সিনিয়র ডিউকের খোঁজে তারা কিন্তু বেরিয়ে পড়বে। তো যেহেতু তার দুজন মেয়ে, সেই মেয়ে হিসেবে কিন্তু সেই সময় তৎকালীন সময়ে ট্রাভেলিংটা বেশ কঠিন ছিল, মানে বড় ঝুঁকিপূর্ণ ছিল। সেই জন্য এখানে তোমাদেরকে একটা ক্যারেক্টারিস্টিক বলছিলাম যে প্রথমে যে শেক্সপিয়ার নাটকের যে বৈশিষ্ট্য অর্থাৎ কমেডির যে বৈশিষ্ট্য সেটা ছিল কি, ফার ফ্রম কোর্ট। দেখতেই পেলে যে ফার ফ্রম কোর্ট, কোর্ট থেকে এক একজন করে দূরে সরে যাচ্ছে। 2 নম্বর ছিল কিন্তু ডিসগাইজনেস, ছদ্মবেশ। তো এখানে কিন্তু রোজালিন্ড একটা ছদ্মবেশ সাজছে, গ্যানিমিড নামে একটা চরিত্র নিচ্ছে, পুরুষ অ্যাটায়ার করছে, পুরুষের পোশাক পরে নিজে ছদ্মবেশ সাজছে, এবং তার সাথে সাথে সিলিয়া হচ্ছে এলিয়ানা। এই দুজন ছদ্মবেশী ক্যারেক্টার, অর্থাৎ কিন্তু অ্যাকচুয়ালি গ্যানিমিড হচ্ছে রোজালিন্ড আর এলিয়ানা হচ্ছে সিলিয়া, এর দুজন ছদ্মবেশ ধারণ করে কিন্তু বেরিয়ে পড়ছে তার বাবার খোঁজে। রোজালিন্ড তার বাবার খোঁজে বেরিয়ে পড়ছে, এবং অলরেডি এখানে কিন্তু ওরল্যান্ডো আর অলিভার এর দুজন কিন্তু পৌঁছে গেছে। তো এর দুজন পৌঁছানোর পরে কিন্তু দেখতে পাচ্ছে যে অ্যাডাম যে ক্যারেক্টারটা, সে আর চলতে পারছে না, নানানভাবে ক্ষুধায় এবং যে কষ্টে সেটা যন্ত্রণাতে কাতরাচ্ছে। সেই কারণে অ্যাডামকে রক্ষা করার জন্য ওরল্যান্ডো কি করছে, তরবারি নিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ছে, এবং বেরিয়ে দেখলো যে এই যে ব্যানিশড ডিউক আর তার দল বল তারা কিন্তু খেতে বসেছে। তো সেই খেতে যখন বসেছে, ডিনারে বসেছে, তখনই কিন্তু এই ওরল্যান্ডো তাদেরকে তরবারি দেখিয়ে খাবারটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং এতে ব্যানিশড ডিউক যেহেতু খুব কাইন্ড ছিল, সে বললো যে তোমার এরকম বিহেভিয়ারের কারণ কি? তখন সে বললো যে আমি খুব ক্ষুধার্ত। তাহলে বললো যে তুমি আমার সঙ্গে খেতে বসো, ক্ষুধার্ত, তোমার খাওয়ার পেলেই তো সেটাই যথেষ্ট, তাই না? তো তুমি এখানে খেতে বসো। তখন কিন্তু বললো যে আমার খাবারের থেকে বেশি প্রয়োজন খাবারের আমার সঙ্গে যে এসেছে, তো তাকে বলছে গুড ওল্ড ম্যান। গুড ওল্ড ম্যান কাকে বলছে? এই অ্যাডামকে বলছে গুড ওল্ড ম্যান। তো তার জন্য খাবার নিয়ে যাচ্ছে, আলটিমেটলি তারা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে কার সঙ্গে?
এই যে ব্যানিস্ট ডিউকের দলবলের সঙ্গে যুক্ত হয়ে গেল। এদিকে এই যে রোজালিন্ড গ্যানিমিডের ক্যারেক্টার নিয়ে, সিলিয়া এলিয়ানার ক্যারেক্টার নিয়ে এরা চলতে শুরু করে এবং যেতে যেতে এরাও কিন্তু প্রচন্ড ক্ষুধায় এবং পিপাসায় কাতরাচ্ছে এবং খোঁজে বেরিয়ে পড়ছে যে কিভাবে আশ্রয় এবং খাদ্য পাওয়া যাবে টাকার অথবা কোনো জুয়েলারির বিনিময়ে, ইন এক্সচেঞ্জ অফ মানি অর জুয়েলারি, মানে কোনো মানে গহনা অথবা টাকার বিনিময়ে কোথায় খাদ্য পাওয়া যাবে। তো তাদের ফর্চুনেটলি দেখা হলে একজন মেষ পালকের সঙ্গে, তো সিফারের সঙ্গে, সিফার মানে মেষ পালক, তার সঙ্গে দেখা হয় এবং সে বলে যে আমি একটা মালিকের কাছে কাজ করি, সেই মালিকটা তার মেষ এবং বাড়ি সমেত সবকিছু বিক্রি করে দিতে চায়। তো সেই জন্য সেখানে এলিয়ানা আর গ্যানিমিড এর দুজন গিয়ে সেই বাড়ি সমেত ওই চাকরটাকেও রেখে দেয়। তারা কিন্তু থাকতে শুরু করে ওই জঙ্গলের মধ্যে। তো জঙ্গলের মধ্যে থাকতে থাকতে একটা দিন দেখা হয়, দেখতে পেল ওই রোজালিন, একদিন রোজালিন দেখতে পেল যে গাছের মধ্যে নকশা করে কে যেন রোজালিন্ডের নাম লিখেছে এবং প্রেমের কবিতাগুলো লিখেছে, অর্থাৎ সনেট। সনেট সনেটটা কি জিনিস সেটা তোমাদের আমার এই চ্যানেলেই পেয়ে যাবে, যে কবিতাগুলো আছে সেগুলো দেখবে। তো সে কিন্তু কি করছে, এই সনেট লিখেছে, প্রেমের কবিতাগুলো লিখেছে। তখন কিন্তু গ্যানিমিড বলছে, অর্থাৎ এই রোজালিন্ড বলছে যে কে এইগুলো যে লিখেছে তাকে যদি আমি দেখতাম শিক্ষা দিতাম। তো তখনই ওরল্যান্ডোকে দেখতে পেল। ওরল্যান্ডোর গলাতে কিন্তু সেই লকেটটা আছে, অর্থাৎ সেই চেনটা আছে। ওরল্যান্ডোর গলাতে সেই চেনটি আছে যেটা রোজালিন্ড তাকে গিফট হিসেবে দিয়েছিল যখন জয়লাভ করেছিল রেসলিংয়ে। তো সেটা কিন্তু দেখতে পেয়ে এই রোজালিন্ড চিনতে পেরে গেছে যে এটা ওরল্যান্ডো। কিন্তু ওরল্যান্ডো তো চিনতে পারেনি, তার কারণ হচ্ছে এ পুরুষদের পোশাক পরে ছদ্মবেশে আছে। তো বললো যদি কাউকে আমি দেখতে পেতাম যে এই সনেটগুলো যে লিখেছে তাকে আমি একটা শিক্ষা দিতাম। তখন কিন্তু এই ওরল্যান্ডো বলে ওঠে যে তাহলে আমি সেই ব্যক্তি, আমাকে শিক্ষা দাও। তখন কিন্তু তাদের মধ্যে পরিচয় হয় এবং ওরল্যান্ডোকে তারা ইনভাইট করে যে আমাদের এই কুটিরের মধ্যে এসে গল্প যাতে করে। প্রত্যেক দিন আসে এবং সেই ওরল্যান্ডো তার যে প্রেমের ঘটনা সেটা কিন্তু বলে। বলার পরে গ্যানিমেড বলল ঠিক আছে, তুমি মনে করো আমি রোজালিন্ড, আমার কাছে তুমি রোজালিন্ডকে কি কি বলতে সেগুলো কিন্তু আমাকে শোনাও। তো প্রত্যেক দিন এইরকম শোনায়, শোনাতে শোনাতে তারা কিন্তু একে অপরের খুব পরিচিত হয়ে ওঠে। তো একদিন যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই ধরো একটা কুটির, এখানে রোজালিন্ড, এই যে গ্যানিমিড আর এলিয়ানা আছে, আর এখানে বর্তমানে আছে ওরল্যান্ডো। এই ওরল্যান্ডো একদিন যাচ্ছে দেখা করতে তাদের সঙ্গে। তো রাস্তায় একটা ঘটনা ঘটলো, রাস্তায় দেখতে পেল যে একজন লোক গাছের তলায় শুয়ে আছে এবং একটা লায়নের সিংহী তার জন্য অপেক্ষা করছে এবং তার গলাতে টুইস্টেড করে আছে, মোচড় দিয়ে আছে একটা সাপ, যে বিষাক্ত সাপ। তো সেটা দেখে কিন্তু প্রথমে চলে যাওয়ার জন্য চেষ্টা করলো এবং কাছে গিয়ে দেখলো সেটা তার ভাই। তো তার ব্রাদারলি অ্যাফেকশন, যেটা ভ্রাতৃত্ববোধের যে টান, যদিও এই অলিভার, এই যে লোকটা বসে আছে হচ্ছে কিন্তু অলিভার। অলিভার এই অলিভার যদিও ওরল্যান্ডোকে মেরে দিতে চাইছিল, তারপরেও কিন্তু এই ওরল্যান্ডো তার হয়ে সিংহের সাথে লড়াই করলো এবং সাপটাকে তাড়ালো। যখন সে ঘুম থেকে উঠে দেখলো যে ওরল্যান্ডো তার জন্য লড়াই করছে, সে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে তার জন্য ক্ষমা প্রার্থী হলো, ক্ষমা চাইলো এবং ওরল্যান্ডো তাকে ক্ষমা করলো। এবং ওরল্যান্ডো সেই যে সিংহের সাথে লড়াই করছিল তাতে যথেষ্ট ক্ষতবিক্ষত হয়। সেই কারণে কি করে, যে অলিভারকে পাঠিয়ে দেয় যে তুমি যাও, আমি তো যেতে পারছি না, ধরো এইখান পর্যন্ত এসেছে, অলিভারকে পাঠালো, তুমি গিয়ে বলবে যে আমার আজ শরীর অসুস্থ সেই জন্য আসতে পারি। তো এখানে দেখো আবার জমে গেছে। এই যে অলিভার গেছে, অলিভার গিয়ে কিন্তু এলিয়ানাকে দেখে অলিভারের খুব পছন্দ হয়ে গেছে। তো গিয়ে কিন্তু এর লাভ অ্যাট ফার্স্ট সাইট, এও কিন্তু দেখে এলিয়ানাকে খুব পছন্দ হয়ে যাচ্ছে এবং সেখানে রোজালিনকে দেখা যাচ্ছে যথেষ্ট দুঃখ প্রকাশ করছে ওরল্যান্ডোর জন্য। তো এরপরে গিয়ে অলিভার গিয়ে ওরল্যান্ডোকে বলছে যে আমি এলিয়ানাকে বিয়ে করতে চাই। তো তাদের মধ্যে যে যে স্ট্রেঞ্জ একটা ডিসিশন, সেটা নিয়ে কিন্তু পরে এই
গ্যানিমিড আর ওরল্যান্ডো দুজনে মিলে আলোচনা করে। এই গ্যানিমিড আর ওরল্যান্ডো এর দুজন মিলে কিন্তু বলতে থাকে, ওরল্যান্ডোকে জিজ্ঞেস করে এই গ্যানিমিড অর্থাৎ যে রোজালিন্ড, যে যদি তুমি তোমার রোজালিন্ডকে পাও তুমিও কি তাহলে ওই একই দিনে বিবাহ করবে? তখন কিন্তু ওরল্যান্ডো বলে যে হ্যাঁ বিয়ে করব। তখন রোজালিন্ড বলে, অর্থাৎ এই যে গ্যানিমিড, এ বলে যে আমি কিন্তু জাদু জানি, এই জাদুর সাহায্যে তোমার রোজালিন্ডকে কিন্তু আমি হাজির করতে পারি। তো তখন তারা কিন্তু ইতিমধ্যেই জেনে নিয়েছে যে তার বাবা কোথায় আছে। পরবর্তীতে আমরা দেখব যে এই রোজালিন্ডের বাবার কাছে রোজালিন্ড গিয়ে, অর্থাৎ তখনও কিন্তু ছদ্মবেশে আসে, গিয়ে বলে যে যদি আমি তোমার রোজালিন্ডকে এখানে আনি তাহলে কি তুমি রোজালিন্ডকে বা তোমার মেয়েকে কি ওরল্যান্ডোর সঙ্গে বিয়ে দেবে? তখন কিন্তু এই সিনিয়র ডিউক বলে হ্যাঁ আমি বিয়ে দেবো। তখন কিন্তু একটা মিরাকেল ঘটতে চলেছে, একটা জাদুর মতো একটা ঘটতে চলেছে, যে তারা কিন্তু এলিয়ানা আর রোজালিন্ড দুজনে একটা ঘরের মধ্যে ঢুকে এবং ছদ্মবেশটা খুলে দিয়ে এসে তারা বাবার পায়ের কাছে নিজেকে জড়িয়ে ধরে। তো এই রোজালিন্ড কে আশীর্বাদ করে ওরল্যান্ডোকে বিয়ে দেয় এবং অলিভারের সঙ্গে বিয়ে হয় এই এলিয়ানা অর্থাৎ সিলিয়া। ঠিক এমন সময়ে ডিউক ফ্রেডারিক যখন দেখছে এক এক করে তার রাজ্য থেকে সবাই পালিয়ে আসছে কোথায়, এই ফরেস্ট অফ আর্ডেনে, তখন সে সিদ্ধান্ত নিয়ে এসেছে যে আমি কিন্তু আজকের এই সিনিয়র ডিউককে কিন্তু মেরে ফেলবো। তো আস্তে আস্তে রাস্তায় কিন্তু দেখা হলো একটা হারমিট, সেই হারমিট মানে সাধু। এই সাধুটাকে বলছিলাম যে স্যার রোলান্ডি বয়েজের 3জন ছেলে, তার মধ্যে অলিভারকে জানলাম, ওরল্যান্ডোকে জানলাম, এই যে জ্যাক বলে যে ক্যারেক্টারটা, সেই জ্যাকটাই হচ্ছে হারমিট, ফিলোজফারের একটা ক্যারেক্টার প্লে করছে। তো তার সান্নিধ্যে এসে কিন্তু সে সব কিছু জানতে পারে যে এই পৃথিবীতে সম্পত্তির কোনো মূল্য নেই। এই কথা শুনে কিন্তু সে তার ব্যানিস্ট ডিউককে তার রাজ্য অর্থাৎ তার বড় ভাইকে তার রাজ্য ফিরিয়ে দেয় এবং অবশেষে বিবাহ দুটোকে একেবারে এনলিভেন মানে খুব প্রজ্বলিত করে অনুষ্ঠানটা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নাটকটা এখানেই শেষ হয়। তো আশা করি তোমাদের ঘটনাটা বোঝা গেছে। এরপরে কিন্তু আমি এই নাটক থেকে কিছু এমসিকিউ প্রোভাইড করব। যদি কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।